ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি কিন্তু একটা অগ্নি পরীক্ষার মুখে পড়লেন। তিনি কি করবেন? তিনি কাকে খুশি করবেন, কাকে বেজার করবেন? এটা কি সম্ভব? যেখানে রাজনীতি আবর্তিত হচ্ছে বিএনপি এবং জামাতকে ঘিরে। দুটি বড় রাজনৈতিক শক্তি যাদের জনভিত্তি আছে এবং জামাত তো রীতিমতো একটা জোট করে ৮ দলীয় একটা জোট করে আন্দোলন করছে। হয়তো সেটা নির্বাচনী জোটে রূপ নেবে। সেখানে জামাতকে যেমন উপেক্ষা করা যাচ্ছে না, তেমনি বিএনপিকেও না। এই অবস্থায় কি হবে? রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছিল যে তারা যেন নিজেরা সিদ্ধান্ত নেন, কিন্তু তারা তো সিদ্ধান্ত নেয়নি। এবং দেখেন, এই যে পরিস্থিতি আজকে, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে চেষ্টা করেছেন যে সবার সাথে আলাপ আলোচনা করে তার মতন করে সিদ্ধান্ত হয়ে যাবে, হয়তো খুব সুন্দরভাবে তিনি তার মেয়াদটা শেষ করতে পারবেন। কিন্তু একদম শেষ প্রান্তে এসে কিন্তু তিনি আসামি হয়ে গেলেন। এনসিপিও তার প্রতি খুশি না। এনসিপিও মনে করে যে মানে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তাদের হয়তো অনেক যুক্তি আছে, অনেক প্রত্যাশা ছিল। এনসিপি ক্ষুব্ধ। জামাত মনে করছে যে ডক্টর ইউনূস সহ অনেকেই বিএনপির দিকে হেলে গেছে। লন্ডন বৈঠকে তারা ভালোভাবে নেয়নি। আবার বিএনপি মনে করে যে ডক্টর ইউনূস এবং তার পরিষদ বোধহয় জামাতকে মদদ দিচ্ছে। সেই কারণে তারা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে। এখন শেষমেশ যেটা হইল, মানে বলটা বিএনপি ঠেলে দিল আলোচনা না করে ডক্টর ইউনূসের কোর্টে। এখন ডক্টর ইউনূসই হচ্ছেন একদম, তাকে সিদ্ধান্ত নিতে হবে। মধ্য নভেম্বরের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কেমনে হবে। এই যে আজকের এত পরিস্থিতি, প্রায় ৭ থেকে ৮ মাস রাজনৈতিক দল আলোচনা করার পর ঐক্যমত্য কমিশনের কর্মকর্তারা হয়ে গেলেন ভিলেন বড় রাজনৈতিক দলের দৃষ্টিতে। তারা সমঝোতায় উপনীত করতে পারল না রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত। বিএনপি বলেছে প্রকাশ্যেই যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে সরকার এবং ঐক্যমত্য কমিশন মিলে। তাহলে ঐক্যমত্য কমিশন ফেল। এখন বাকি আছে ডক্টর ইউনূস। সেই তো শেষ ব্যক্তি। তিনি কি ঐক্যবদ্ধ সবাইকে খুশি করে একটা সিদ্ধান্ত দিতে পারবেন? পারবেন না। কেন এই পরিস্থিতি? এই পরিস্থিতির জন্য আসলে দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই পড়ে। কারণ বাংলাদেশের রাজনীতি যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যে এই দেশে রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটা খুবই কঠিন। বিশেষ করে রাজনৈতিক শক্তির বাইরে অন্য কোনো শক্তি এসে এই পর্যন্ত মীমাংসা করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ৩ মাসই সে হাঁপায় যায়, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালাতে পারলে বাঁচে। পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনের ৯টা বছর আন্দোলন করার পর তারপর আওয়ামী লীগ বিএনপির যে পারস্পরিক সম্পর্ক, যে পরিমাণ সংসদে অচলাবস্থা, যে পরিমাণ বিরোধিতা, শেষ পর্যন্ত এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার যে ধরনের প্রবণতা, রাজনৈতিক সংস্কৃতি, সেটা থেকে পর্যালোচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল সুশীলা কার্কি মতনই সিদ্ধান্ত নেয়া, ক্ষমতা নিয়েই যে আমি ৪ মাসের মধ্যে নির্বাচন করব, ১ মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেব। যদি রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু সংস্কার করলে ভালো, আর বাকিটা নির্বাচিত পার্লামেন্টে, যেহেতু হাসিনা নেই, হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যাবে, তারা নিজেরা সংস্কার করবে। কি সংস্কার করবে? দরকারে সংসদ থেকে কমিশন গঠন করবে। কিন্তু ডক্টর ইউনূস সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নিল। একের পর এক কমিশন করলো, ৮টা ১০টা কমিশন করলো। কিন্তু সেই কমিশন করতে যে, ওই শিক্ষা কমিশন করতে যে সেখানে বিরোধিতা, স্বাস্থ্য সেখানে বিরোধিতা, নারী কমিশন সেখানে বিরোধিতা। কারণ আওয়ামী লীগ বিতাড়িত হবার পর ধর্মীয় উগ্র রাজনৈতিক দলগুলো তারা মনে করলো যে এখানে একটা আফগানিস্তান স্টাইলের শাসন ব্যবস্থা কায়েম করব। তখন তারা নানা অজুহাতে তৌহিদি জনতার ব্যানারে মাজার ভাঙা শুরু করলো, এই বিভিন্ন দরগা শরীফের উপর হামলা চালালো। একটা অস্থির পরিস্থিতি। এমনকি নুরাল পাগলার মতন এক মানুষ, যার মৃতদেহ কবর দেওয়া হলো, সেই লাশ তুলে এনে পোড়ায় ফেলল। কি পরিমাণ উগ্রতা! এইরকম একটা দেশে
মানে যার কোনো রাজনৈতিক কর্তৃত্ব নাই, নেতৃত্ব নেই, অভিজ্ঞতা নেই, তিনি এইরকম বড় বড় ঢাউস কমিশন করে একটা লম্বা সময় অতিবাহিত করাটা কতখানি ঝুঁকি নিশ্চয়ই এখন টের পাচ্ছেন যে এই লম্বা পথ পাড়ি দেওয়া উচিত হয়নি। দ্রুত গতিতে রাজনীতিটা যেহেতু একটা সংকট হয়েছে, সরকার পড়ে গেছে, পড়ে যাওয়ার সুযোগ হিসেবে আর কারোরই অরাজনৈতিকভাবে অনির্বাচিতভাবে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থ হয় কোনো রাজনৈতিক দল, তার পরিপূরক অরাজনৈতিক কোনো শক্তি হইতে পারে না, আর একটা রাজনৈতিক শক্তিকেই দায়িত্ব দিতে হয়। সেই জায়গা থেকে স্লিপ করছেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অগ্নি পরীক্ষার মুখে পড়েছে। তার নিরপেক্ষতা রাখার এখন কঠিন সমস্যা। ডান দিকে গেলেও দোষ, বাম দিকে গেলেও দোষ, মাঝখানে থাকার কোনো উপায় নেই। ফলে এখন ডক্টর ইউনূস কি করবেন তাকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং এই পরিস্থিতি সুশীলা কার্কির মতন তিনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেন, প্রথম দিনই যদি ফিক্সড করে ফেলতেন 4 থেকে 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু আজকে এই অবস্থার জন্য তিনি চমৎকারভাবে একটা ভালো নির্বাচন দিয়ে, এবং সেটাই দরকার ছিল যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, এমন একটা নির্বাচন যেখানে মাথার উপরে কোনো দল থাকবে না, সবাই নির্বাচনে অংশ নিত এবং তারা বাকি দায় দায়িত্বটা তারাই বুঝতো, কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আচরণ করবে, নিজেরা কি করবে, সবকিছু তারাই ঠিক করতে পারত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্ব নিতে যে না জামাতের মন পাইল, না বিএনপির মন পাইল। এখন অনেকটা মানে ব্যর্থতার দিকে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে। কেবলমাত্র বিএনপি মানে কোনোভাবেই এই সরকারের বিরোধিতা করতে চায় না চরম আকারে। তারা যেভাবেই হোক না কেন অনেক কিছু ইগনোর করছে, কিন্তু সবাই তো ইগনোর করবে না। এবং যখন নাকি ইতিমধ্যে বলেছেন সালাউদ্দিন আহমেদ যে সবকিছুর একটা সীমা আছে, সীমা যদি ছাড়াই যায় তখন তো বিএনপি তার রাজনৈতিক অস্তিত্বের জন্য বসে থাকে। ফলে একটা কঠিন অগ্নি পরীক্ষায়, এই অগ্নি পরীক্ষায় ডক্টর ইউনূস পাশ করবে কি করবে না, সেটার জন্য আবার বেশি দিন অপেক্ষাও করতে হবে না, খুব দ্রুতই জানা যাবে দর্শক।